এই সুযোগ হাতছাড়া করলে বাংলাদেশকে হয়তো আবারও অপেক্ষা করতে হবে 20 কিংবা 30 বছর। ঝরাতে হতে পারে আবারও হাজারো তরুণের রক্ত। শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ কবে ফিরবে বাংলাদেশে? কতদিন বনবাস হবে স্বৈরাচার এই দলটির? আওয়ামী লীগের অপশাসন, দুর্নীতি আর নিষ্ঠুরতা ভুলতে এদেশের মানুষ কতটা সময় নেবে? স্বাধীনতার পর থেকেই দেশ এগিয়েছে নানা অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে। শুধুমাত্র 1975 সালেই ভয়াবহ 3টি অভ্যুত্থান হয়: 15ই আগস্ট, 3রা নভেম্বর এবং 7ই নভেম্বর। সে সময় ধারণা করা হয়েছিল শেখ মুজিবুর রহমানের পরিবার সহ আওয়ামী লীগ হয়তো দেশের রাজনীতি থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছে। কিন্তু সে ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয় পরবর্তী সময়ে। দেশের রাজনীতিতে আওয়ামী লীগ তো বটেই, শেখ মুজিবের কন্যা শেখ হাসিনাও ফিরে আসে মাত্র 6 বছরের মাথায়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকেও হত্যা করা হয় এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে। প্রতিষ্ঠার মাত্র 3 বছরেরও কম সময়ের মধ্যে সদ্য গঠিত বিএনপি দলের প্রধানের মৃত্যুতে সবাই এটা নিশ্চিত ছিল যে দলটি হয়তো অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল। কিন্তু সেই ধারণাও মিথ্যা প্রমাণ করে টিকে গেল দলটি। শুধুমাত্র সেই 80-র দশকেই নয়, গেল 15 বছরে আওয়ামী লীগের ব্যাপক চেষ্টাতেও দলটিকে নিশ্চিহ্ন করা যায়নি, বরং বর্তমান সময়ে এসে হয়ে উঠেছে দেশের প্রধান রাজনৈতিক শক্তিতে। দেশের প্রথম স্বৈরশাসক এরশাদের পতনের পর সবাই বরাবর মতো ভেবেছিল জাতীয় পার্টি শেষ, এবার বুঝি লাঙলও ভেঙে চুরে নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু 6 বছর জেলে রেখেও জাতীয় পার্টিকে ধ্বংস করতে পারেনি আওয়ামী লীগ কিংবা বিএনপি। রাজনৈতিক পার্টি থেকে সার্কাস পার্টিতে পরিণত হলেও দেশের জনগণের একটি অংশের সমর্থন কিন্তু ঠিকই ছিল দলটির প্রতি। এবার আসি মূল আলোচনায়। শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ কবে ফিরবে বাংলাদেশে? কতদিন বনবাস হবে স্বৈরাচার এই দলটির? আওয়ামী লীগের অপশাসন, দুর্নীতি আর নিষ্ঠুরতা ভুলতে এদেশের মানুষ কতটা সময় নেবে? চলুন নিরপেক্ষ জায়গা থেকে এর বিচার বিশ্লেষণ করার চেষ্টা করি। 2024-এ বাংলাদেশের গণ অভ্যুত্থানের সঙ্গে প্রায় 100% মিল রয়েছে এমন একটি কেস স্টাডি দিয়েই শুরু করি। এই ঘটনা থেকেই আমরা বুঝতে পারবো বাংলাদেশের শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের ঘুরে দাঁড়াতে কতটা সময় লাগবে, কিংবা আদৌ তারা ঘুরে দাঁড়াতে পারবে কিনা। সময়টা 1986 সাল। বাংলাদেশের আগস্ট বিপ্লবের মতোই একটি গণ অভ্যুত্থান ঘটেছিল এশিয়ার দেশ ফিলিপাইনে। ঠিক শেখ হাসিনার মতোই কর্তৃত্ববাদী দুর্নীতিবাজ স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোস জনতার রোষানলে পড়ে সপরিবারে পালিয়ে যায় হাওয়াই দ্বীপপুঞ্জে। প্রেসিডেন্টের মতো তার ফার্স্ট লেডি ইমেলদাও ছিল সে সময়ে সমান ঘৃণিত চরিত্র। মার্কোসের পতনের কালে ইমেলদা বিশ্ব সংবাদের শিরোনাম হয়েছিল রাষ্ট্রীয় অর্থ অপচয় করে অবিশ্বাস্য বিলাসিতার জন্য। তার সংগ্রহের কয়েক হাজার জোড়া বিশ্বসেরা ব্র্যান্ডের দামি জুতা অনেক ম্যাগাজিনের শিরোনামও হয়েছিল সে সময়ে। মার্কোস পরিবারের বিরুদ্ধে সে সময় গণরোষ ও গণঘৃণার প্রাবল্য দেখে সবাই ধরে নিয়েছিল এই পরিবারটি হয়তো আর কোনোদিনই ফিরতে পারবে না ফিলিপিন্সের রাজনীতিতে। এই এখন যেমন অনেকেই ভাবছেন আওয়ামী লীগ হয়তো কোনোদিনই আর ফিরতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে। কেন এই ভাবনা ভুল? চলুন তাই দেখে আসি। এবারও আমাদেরকে ফিরতে হবে সেই ফিলিপাইনে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট বংবং মার্কোস সেই ক্ষমতাচ্যুত ফার্দিনান্দ মার্কোসের দ্বিতীয় সন্তান। মার্কিন গ্রেফতারি পরোয়ানা এখনো বহাল রয়েছে বংবং ও তার মা ইমেলদারের বিরুদ্ধে। মানবতা বিরোধী অপরাধের দায়ে 353 মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ না করার কারণে এই পরোয়ানা। জনরোষে দেশ থেকে পালিয়ে গিয়ে মাত্র 4 থেকে 5 বছরের মধ্যে কোন পথে ফিরে এসেছিল ফিলিপিন্সের সেই রাজনৈতিক পরিবারটি? দেশ থেকে পালিয়ে গিয়ে সেই স্বৈরশাসক ব্যবহার করলো পৃথিবীর সব থেকে বড় শক্তিশালী অস্ত্র, আর তা হলো টাকা। ফার্দিনান্দের বিদেশে পাচার করা কয়েক বিলিয়ন ডলার 1987 সাল থেকে কাজে লাগাতে শুরু করে। মূলত টাকার জোরে মাত্র 4 থেকে 5 বছরের মধ্যেই রাজনীতিতে ফিরলেন স্বৈরশাসক ফার্দিনান্দের স্ত্রী ইমেলদা। কারণ পালানোর 3 বছরের মধ্যেই মৃত্যু হয় ফার্দিনান্দের। 2019 সাল পর্যন্ত 4 বার পার্লামেন্ট কাঁপানো নির্বাচিত সংসদ সদস্য হলেন তিনি, যার ধারাবাহিকতায় পরবর্তীতে তার ছেলেই দেশের এখন প্রেসিডেন্ট। আর আওয়ামী লীগের হাতেও আছে এমন একটি বিশাল শক্তিশালী অস্ত্র, তা হলো তাদের হাতে থাকা বিশাল পরিমাণ অর্থভাণ্ডার, এবং তা রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। তথ্য বলছে আওয়ামী লীগের 15 বছরে দেশ থেকে পাচার হয়েছে 18 লক্ষ কোটি টাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট বলছে 149 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে আওয়ামী লীগ আমলে। একবার ভাবুন তো, বিশাল এই অর্থভাণ্ডারের মাত্র 10% যদি আওয়ামী লীগ ব্যবহার করে, তাহলে তারা কিনা করতে পারে 15 বিলিয়ন ডলার। অনেক কিছুই করা সম্ভব তাদের পক্ষে। চলুন এবার তাহলে দেখে নেই আগামীতে কি করতে পারে আওয়ামী লীগ। আবারও আমাদেরকে ফিরতে হবে সেই ফার্দিনান্দের কাছে,
দুর্নীতির কামাই দিয়ে রাজনীতিতে ফার্দিনান্দের স্ত্রী ইমেলদার আসন পোক্ত করেছিল মূলত 4টি উপায়ে। 1. দেশে এসে বিচারের মুখোমুখি হলো। 2. ফের রাজনীতিতে ফেরার আইনি বৈধতা জোগাড় করলো। 3 নম্বর হলো আমলাতান্ত্রিক ও সামরিক বাহিনীতে রেখে যাওয়া দুর্নীতিবাজ ও সুবিধাভোগীদের পুনঃসংগঠিত করলো তারা। 4 নম্বরে ঘুষ ও উৎকোচ দিয়ে ক্ষমতাসীন দলের প্রভাবশালী নীতি নির্ধারকদের কিনে ফেলেছিল তারা। একবার ভেবে দেখুন তো, আওয়ামী লীগও একই কাজ অলরেডি বাংলাদেশে শুরু করেছে কিনা। বাংলাদেশের বিএনপি ও জামাত তো ইতিমধ্যে আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। সবই আসলে টাকার খেলা। বিলিয়ন বিলিয়ন ডলার আওয়ামী লীগের হাতে। কত টাকার লোভ সামলাবে জামাত কিংবা বিএনপি? প্রশাসনের প্রতিটি স্তরে স্তরে 15 বছর ধরে আওয়ামী লীগের লোকজন সেট করেছে তারা। তাদের কি চাইলে সরিয়ে দিতে পারবে কোনো সরকার? পুলিশ, আর্মি সব জায়গাতেই ছাত্রলীগের ক্যাডারে ভরা। দিন শেষে তো পুরনো মনিবের গানই গাইবে তারা। নুন খেয়ে কি আর গুণ গাইবে না? আর আগামীতেও যারা এমপি কিংবা মন্ত্রী হবে তাদের তো আওয়ামী লীগ তাদের পকেটে টাকা দিয়েই কিনে ফেলতে পারবে। দুনিয়া জোড়া পতিত স্বৈরাচার কি করেছে বা করতে পারে এ বিষয়ে উপরের উদাহরণগুলো থেকে কিছু শিক্ষা কি নেবে দেশের বর্তমান সরকার? আওয়ামী লীগের যুদ্ধ ঘোষণা ও হঠাৎ গর্জে ওঠা অবস্থানকে হালকাভাবে নিলে নতুন বাংলাদেশকে বিপদেই পড়তে হবে। অনেক দেশে স্বৈরশাসক সৃষ্ট মাফিয়ারা প্রবাসে বসে আন্ডারগ্রাউন্ড থেকেই দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে। সুইজারল্যান্ডের মতো একটি দেশে বসে উপদেষ্টা আসিফ নজরুলকে যেভাবে হেনস্থা করা হয়েছিল তাতে এটা স্পষ্ট যে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে প্রবাসী আওয়ামী লীগ। 1991 সালে হাইতির স্বৈরশাসক ব্রাট্রান্ড আরিস্টিডো দেশব্যাপী গণঘৃণা ও জনবিদ্রোহের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। মাত্র 3 বছর পর 1994 সালে আবারও তিনি স্বদেশে ফেরেন। সে সময়ে ক্ষমতাও ফিরে পান তিনি। তার ফিরে আসতে পারাও ঘটেছে উপরে সেই 4টি কারণেই। মার্কোস পরিবারের মতোই তিনিও বিদেশে জমিয়েছিলেন বিশাল দুর্নীতির অর্থ। যদিও আরেকটি সাপোর্ট ছিল তার, আর সেটি হলো যুক্তরাষ্ট্রের আশীর্বাদ। আপাত দৃষ্টিতে এটা দৃশ্যমান যে আওয়ামী লীগও কিন্তু একই পথে হাঁটছে। বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার জন্য সারা দেশব্যাপী তারা কার্যক্রম শুরু করে দিয়েছে। শুধুমাত্র দেশে নয়, বিদেশেও তারা বসে নেই। সম্প্রতি স্টিক গ্লোবাল ডিপ্লোমেসি নামে সিঙ্গাপুর ভিত্তিক একটি লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে সজীব অজের জয়। উদ্দেশ্য যেভাবেই হোক যুক্তরাষ্ট্রের মন গলাতে হবে। সাথে তাদের প্রভু দেশ ভারত তো আছেই। সমর্থিত কিংবা অসমর্থিত সূত্রে এটা নিশ্চিত যে আওয়ামী লীগ তাদের শাসনামলের প্রায় 16 বছরে বিদেশে পাচার করেছে প্রায় 150 বিলিয়ন ডলার। আর সেই বিপুল পরিমাণ অর্থ তো রয়েছে আওয়ামী লীগ কিংবা তাদের ঘনিষ্ঠজনদের হাতেই। একটি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ জানিয়েছিলেন, 2 হাতে টাকা বানাতে বলতেন শেখ হাসিনা। শেখ হাসিনার এক গণভৃত্যের বরাতে জানা গিয়েছিল তিনি তার জন্মদিনে টাকা ছাড়া অন্য কোনো উপহারই নিতেন না। প্রতিদিনই আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্থ ও দেশীয় সম্পদ আত্মসাতের বিভিন্ন ঘটনা সামনে আসছে। টাকায় নাকি বাঘের চোখও মেলে। আর তাই আওয়ামী লীগের বিদেশে থাকা সেই মাফিয়া অর্থনীতি ব্যবহার করে পুনরায় বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার কার্যক্রম শুরু করে দিয়েছে তারা। পানামার নোরিয়েগা জেলে বসেই এবং পেরুর ফুজিমোরি নির্বাসনে থেকেই পুনরায় ক্ষমতায় ফেরার প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। আরব বসন্তের প্রথম উৎখাতের শিকার তিউনিসিয়ার বেন আলী সৌদি আরবের নির্বাসন থেকেই দেশের রাজনীতিতে ফেরার প্রায় সব আয়োজনই করে ফেলেছিলেন। পৃথিবীর প্রায় সকল স্বৈরশাসকই তাদের সহযোগী এবং সাঙ্গপাঙ্গদের মাফিয়া অর্থনীতির জোরেই পুনরায় ক্ষমতায় ফিরে আসার পথ অনেকটাই প্রশস্ত করে দেয়। তবে সবাই যে সফল হয় এমনটা না। 2019 সালে উৎখাত হওয়া সুদানের ওমর আল বশির অনেক চেষ্টা করেও পুনঃপ্রতিষ্ঠা পেলেন না, কারণ তিনি দুর্নীতির কামাই ও বিদেশে ধন সম্পদ পাচারে অন্যদের ধারে কাছেও ছিলেন না। সে আসলে অন্য স্বৈরশাসকদের মতো খুব বেশি ধান্দা করতে পারেননি, মানে টাকার জোর কম ছিল আর কি। ফিলিপাইনের ইমেলদারের ফেরা সহজ হয়েছিল মূলত 1989 সালে ফার্দিনান্দের মৃত্যুতে। মৃত্যুটি ফিলিপাইনিদের মাঝে এক ধরনের আহারে উহুরে অনুভূতি তৈরি করেছিল। শেখ হাসিনারও বয়স কিন্তু কম হয়নি। সজীব অজের জয় যদি এরকমের একটি সেন্টিমেন্ট পেয়ে যায় তাহলে কিন্তু সেও ফিরে আসবে বাংলাদেশের রাজনীতিতে, হয়ে যাবে হয়তো বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। ঠিক যেভাবে শেখ হাসিনা ফিরেছিল বাংলাদেশে 1981 সালে। সবাই ভুলে গিয়েছিল 1972 থেকে 75-এ আওয়ামী লীগের দুঃশাসনের ইতিহাস। বাঙালি আবারও ভুলবে। আর সেজন্যই 5 আগস্টে আওয়ামী লীগের মহাপতনের পর থেকে একটি দিনের জন্য কিন্তু তারা বসে নেই। কখনো গোপালগঞ্জ, পাহাড়, কখনো বা সংখ্যালঘু, কখনো আনসার বিদ্রোহ, শ্রমিক আন্দোলন, অটোরিকশা, মব জাস্টিস কিংবা খুন খারাপি।
অপতথ্য ও গুজব উৎপাদন সব ফ্রন্টেই এখন একাগ্র যুদ্ধে মেতে রয়েছে আওয়ামী লীগ। বর্তমানে দেশে চলা বিভিন্ন আন্দোলনই হয়তো আপনার কাছে স্বাভাবিক মনে হতে পারে, গণতন্ত্রের চর্চা বলে অনেকেই হয়তো এড়িয়ে যাবেন। কিন্তু এটা মনে রাখতে হবে, দেশে এখন যা কিছুই ঘটছে সবকিছুর পেছনে রয়েছে আওয়ামী লীগের হাত। শেখ হাসিনাও কিন্তু ঘুণাক্ষরেও টের পায়নি পতন তার দরজায় চলে এসেছে। তাই দেশে চলমান এসব আন্দোলনের নামে নৈরাজ্য এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বর্তমান অবস্থানকে হালকাভাবে নিলে বিপদেই পড়তে হবে নতুন বাংলাদেশকে। অনেক দেশেরই সরু শাসক কিন্তু প্রবাসে বসে আন্ডারগ্রাউন্ডে থেকেই দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে। উদাহরণ মেক্সিকো, কলম্বিয়া, সোমালিয়া, ইথিওপিয়া, উগান্ডা, সুদান, জিম্বাবুয়ে কিংবা নাইজেরিয়া। এসব দেশের জনগণও ভেবেছিল পতিত লুটেরাদের দলগত উত্থান আর কখনোই সম্ভব হবে না। পাকিস্তানেও দুর্নীতিগ্রস্ত পতিত সরকারই কিন্তু ফের ক্ষমতায় ফিরেছে। ভারতের রাজনীতিরও একটি বড় অংশ নিয়ন্ত্রিত হয় দুবাইয়ে থাকা ভারতীয় আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের দ্বারা। আর এসব আওয়ামী মাফিয়ারাও কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে আছে মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে। অন্তর্বর্তী সরকারের রাজনীতি সংস্কারে কি কি পদক্ষেপ নিচ্ছে তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে বাংলাদেশকে যে কোনো রাজনৈতিক সংঘাত ও সহিংসতা থেকে দূরে রাখার প্রয়োজনে মূল লক্ষ্য হওয়া দরকার রাজনীতি থেকে মাফিয়াতন্ত্রের সমূলে উৎপাটনের ব্যবস্থা করা। তা সে হোক আওয়ামী লীগ, বিএনপি কিংবা জামাত। এই সুযোগ হাতছাড়া করলে বাংলাদেশকে হয়তো আবারও অপেক্ষা করতে হবে 20 কিংবা 30 বছর। ঝরাতে হতে পারে আবারও হাজারো তরুণের রক্ত।